ভিডিওটা দেখে বড্ড খারাপ লাগছিল। একটি সুদর্শন ছেলে যাকে একটি বিশেষ এয়ারপোর্টে সিকিউরিটি অফিসাররা পিন ডাউন করে রেখেছে, সে বেচারা কাতরভাবে বারবার বলে চলেছে, হয়তো ইংরেজিতে নয়, হয়তো হিন্দিতে, হয়তো হরিয়ানভিতে, যে मैं পাগল নেই হুঁ, আই এম নট ম্যাড। মাঝখানে পাইলটকে ডাকা হলো, সে এসে বললো এটা সিকিউরিটি থ্রেট, একে আমি কিছুতেই প্লেনে নেব না। ঠিক আছে, তাকে ডিপোর্ট করা হলো, কিন্তু এইভাবে ক্রিমিনালের মতো, এইভাবে টেররিস্টের মতো তাকে এইভাবে কেন ব্যবহার করা হলো? আমি আগেই তোমাদের একটা ভিডিওতে বলেছি যে বিভিন্ন এয়ারপোর্টে রেশিয়াল প্রোফাইলিং হয়, সত্যিই হয়। আমার মনে পড়ছে যখন আমি ইংল্যান্ডে প্রথম যাই, যখন প্রথম ইমিগ্রেশনের থ্রু দিয়ে যখন ওখান থেকে ব্ল্যাকবার্ন হসপিটাল, ব্ল্যাকবার্নের কুইন্স পার্ক হসপিটাল আমাকে চিঠি পাঠায়, এমপ্লয়মেন্ট দেয় এসএইচও হিসেবে। তো যাই, তখন ইমিগ্রেশন ক্লিয়ার হয়ে গেল, কাস্টমস ক্লিয়ার হয়ে গেল, ইমিগ্রেশন অফিসারটি একটি অল্প বয়সী পাঞ্জাবি মেয়ে, সে মিষ্টি হেসে বললো ওয়েলকাম। সেটাতে খুব ভালো লেগেছিল, স্ট্রেসটা অনেক কমেছিল। কিন্তু যেই সব কিছু ক্লিয়ার করে আমি বাইরে এলাম, দুজন সিকিউরিটি অফিসার আমাকে ধরলো যে কী কারণে আপনি এখানে এসেছেন। আমার এই হাসপাতালের চিঠিটা আমি একদম ব্যাগের ওপরেই রেখেছিলাম, ওদের খুলে বার করে দিলাম, ওরা পড়লো, আমি আমায় ছেড়ে দিল, কোনো দুর্ব্যবহার করেনি। তাও তো সে আজকে বহুদিন আগেকার কথা। কিন্তু একটা কথা তোমাদের বলি, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা, যে কোনো স্মার্ট বা চৌকস এশিয়ান পুরুষ মানুষকে খুব ভালো চোখে ওইসব দেশে দেখা হয় না। মজার কথা হচ্ছে, একজন শ্বেতাঙ্গিনীর সঙ্গে একজন এশিয়ান মহিলার খুব সুন্দর বন্ধুত্ব হতে পারে, কিন্তু উল্টোটা আমি হতে দেখিনি। মানে একজন শ্বেতাঙ্গ পুরুষের সঙ্গে একজন এশিয়ান ছেলের খুব ভালো বন্ধুত্ব, গাঢ় বন্ধুত্ব আমি কমই দেখেছি। এবং এই ধরনের খুব স্মার্ট এশিয়ান মানুষকে চিরকালই পুরুষদের, বিশেষ করে শ্বেতাঙ্গ পুরুষরা খুব একটা ভালো চোখে দেখেন এবং তাদের সিঙ্গেল আউট হতো। আমার মনে আছে আমি একটা মেইন পরীক্ষার আগে একটা মক এক্সামিনেশনে গেছিলাম সেই কোর্সে, এবং সেই কোর্সে কিছু একটা প্রশ্ন আমায় করা হয়েছিল, আমি উত্তর দিয়েছিলাম, আমার মনে হয়েছিল আমি ভালোই উত্তর দিয়েছি। মহিলা এক্সামিনারটির পছন্দ হয়েছিল, কিন্তু যিনি পুরুষ এক্সামিনার ছিলেন বললো, আই ডোন্ট থিঙ্ক সো, হি হ্যাজ গিভেন এ গুড আনসার, হি হ্যাজ এ গিফট অফ দ্য গ্যাপ, দ্যাটস ইট। মানে ছেলেটি কথা বলতে পারে ভালো, ঠিক আছে, মেনে নিচ্ছি, কিন্তু সে উত্তর খুব একটা ভালো দেয়নি। তো এটা আমি তৈরি হয়েছিলাম, যদিও প্রধান যে পরীক্ষাটি, ফাইনাল পরীক্ষাটি হয়, তাতে খুব বেশি আমাকে বেগ পেতে হয়নি। তো এই জিনিসটা আমি ওখানে লক্ষ্য করেছি। এইবার যেটা হচ্ছে যে এটা ওদের দেশ, ওদের নিয়ম কানুন, ওদের ভিসা রুলস। আবার মনে পড়ছে যে সুইজারল্যান্ডে আমি ঢুকছি, এবং আমি আগেও সুইজারল্যান্ডে দুবার গেছি, তৃতীয়বার যাওয়ার পর আমার পাসপোর্টটিকে নিয়ে, ভিসাটিকে নিয়ে আকাশ পাতাল ভাবতে লাগলেন যে ভিসা অফিসারটি পুরুষ মানুষ। সেখানে সে ভেবেই চলেছেন, আমি উত্তর দিয়েছি আমি ট্যুরিজমের জন্য এসেছি, চলে যাব। আকাশ পাতাল আমাকে দাঁড়া করিয়ে অনেকক্ষণ রাখলেন, অথচ আমার পেছনে যে সঙ্গিনীটি ছিল, যিনি আমার সঙ্গে গিয়েছিলেন, তিনিও এশিয়ান মহিলা, অল্প বয়সী, তাকে প্রশ্নই করা হলো না। হ্যাঁ, তো তাকে ঢুকিয়ে দেওয়া হলো। এই জিনিসটা বারবার আমি সুইজারল্যান্ডে এয়ারপোর্টে আমি দেখেছি যে প্রোফাইলিং হচ্ছে, এশিয়ান পুরুষদের বিশেষ করে চেক করা হচ্ছে। আবার বলছি, এটা তাদের নিয়ম। ইউএসএতে যে ঘটনা ঘটে বা অন্যান্য দেশে যে ঘটনা ঘটে, এটা ওদের দেশ, ওরা যা ইচ্ছা করতে পারে, আমাদের বলার কিচ্ছু নেই। কিন্তু আমি তোমাদের বলবো, দুটো উপদেশ দেবো, যদি এইসব দেশে কখনো যাও, ওই দেশের ভাষাটা খুব ভালো করে শিখে যেও। কমিউনিকেশন গ্যাপ হলে, কমিউনিকেশনে গণ্ডগোল হলে কিন্তু ঝামেলা বাড়বে। দ্বিতীয়, ওদের কালচারটা সম্বন্ধে একটু শিখে যাও। তাকে ভালোবাসতে না পারো, তাকে শ্রদ্ধা করো, কিছুটা সেই দেশে সেইভাবে কাটাও। আমার কোনো অসুবিধা হয়নি ইংল্যান্ডে যেতে, যার জন্য আমার প্রচুর ভালো বন্ধু বান্ধব জুটেছিল, কারণ আমি ওদের যে কালচার সেটা সম্বন্ধে আমি অবহিত ছিলাম, এবং সেটার মধ্যে নিজেকে অ্যাডপ্ট করতে, নিজেকে
ঢুকিয়ে নিতে কোনো অসুবিধা হয়নি। এই দুটো আমি বলবো তোমাদের। এবার আসছি যে আমেরিকা বা অন্যান্য দেশ, আমেরিকা বিশেষ করে এই দেশটি যেখানে এটা ঘটেছে, এটা মাইগ্রেশনেরই দেশ। এখানে সারা পৃথিবী থেকে মানুষ মাইগ্রেট করে গিয়ে আজকে এই দেশকে এখানে নিয়ে এসছে। বিখ্যাত বুদ্ধিমান কর্মশীল মানুষ সেখানে গেছে, তারা আজকে এই দেশটাকে এখানে নিয়ে এসছে। যদি তার সেখানকার নেটিভ আমেরিকানরা, রেড ইন্ডিয়ানসরা এই মাইগ্রেশনদের হতে না দিত, তাদের সেই ক্ষমতা ছিল না যদিও, তাহলে আজকে এই দেশটা এরম হতো না। তুমি ধরো আমাদের দেশ প্রাচীনকালে শিক্ষার, ধর্মের, বিজ্ঞানের এক বিরাট পীঠস্থান ছিল। ছিল বেনারস, ছিল কাশ্মীর, শ্রীনগর উপত্যকা, ছিল নালন্দা ইউনিভার্সিটি। দলে দলে ছাত্ররা বিদেশ থেকে এসছে, মনীষীরা এসছে, তারা কন্ট্রিবিউট করেছে, তারা শিক্ষিত হয়েছে। কবির কথায় দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেখানে আমরা দুহাত ভরে আলিঙ্গন করে তাদের ডেকে এনেছি, তাদের কন্ট্রিবিউশনটা আমরা নিজেদের মধ্যে নিয়েছি, হ্যাঁ, তো আত্মসাৎ করেছি, তাতে ভারতবর্ষ তৈরি হয়েছে। কাউকে পিন ডাউন করে বা ক্রিমিনালের মতো তাকে আমরা ত্যাগ করিনি। এটা ভারতীয় সভ্যতা ছিল না। সভ্যতা এক এক রকম। মজা হচ্ছে আজও যেসব দেশ থেকে এরমভাবে ডিপোর্ট করা হচ্ছে, চেইন দিয়ে বেঁধে ফেরত পাঠানো হচ্ছে, সেখানে আজও প্রচুর ভারতীয় গবেষক, ছাত্র ছাত্রী, কোয়ান্টাম ফিজিক্স বলো, অ্যাস্ট্রোফিজিক্স বলো। আমি এই কালকেই একটি ভিডিও দেখছিলাম যেখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ অটোয়ার, তিনি ওয়েব টেলিস্কোপের ছবির ওপর অসাধারণ সব গবেষণাপত্র প্রকাশ করছেন। তা আজও তারা কন্ট্রিবিউট করে চলেছে, অথচ তাদের আমি রাখবো না। মজা হচ্ছে যে আমি যখন ইংল্যান্ডে ছিলাম দেখতাম এশিয়ান মা বাবারা কমপ্লিট স্যাক্রিফাইস করে, ভারতীয়রা ভীষণভাবে ছেলে মেয়েকে মানুষ করছে, বেস্ট পাবলিক স্কুলে পড়াচ্ছে, এবং তাতে কি হচ্ছে, তারা পড়াশোনায় ভালো হচ্ছে, তারা বড় বড় পোস্ট অর্জন করছে, তারা চলে যাচ্ছে একদম ওপরে। ওখানকার ইন্ডিজিনাস মানুষ হয়তো এখানে পৌঁছতে পারছে না বলে এদের মধ্যে আরও সেই খুব ঘৃণাটা বাড়বেই সেইভাবে। ঋষি সুনাকের কথা ধরো, তার বাচনভঙ্গি, তার ইংরেজি, তার কথাবার্তা অনেক অনেক ওখানকার মানুষের থেকে উন্নত। ফলে আমি জানতাম যে এই মানুষটাকে বেশি দিন এরা রাখবে না, এখানে কোথাও একটা ঝামেলা হবে। এটা আমার ওপিনিয়ন। সেই জন্য বলি যে হয়তো সবসময় আবার উল্টো দিকে এটাও বলবো যে শুধু এই দেশগুলো পুরোপুরি দোষী না। দোষী হয়তো কিছু মানুষ, কিছু ক্ষমতাশালী মানুষ। তারা চায় না শিক্ষিত মানুষ আসুক, তারা চায় না শিক্ষিত মানুষ আমার অঞ্চলে বসবাস করতে শুরু করুক, কারণ তারা ভাবতে অভ্যস্ত, তারা প্রশ্ন করতে অভ্যস্ত, সব কিছু তারা মাথা নামিয়ে মেনে নেবে না। সেই মানুষকে আমার দরকার নেই। আমার দরকার যাদের আমি চালাতে পারবো। সুতরাং আমি এই ধরনের মানুষ যারা উপরে উঠে যাবে, যারা প্রশ্ন করবে তারপর, বা তারা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করবে তাদের বুদ্ধিমত্তার মাধ্যমে, তাদের আমি চাই না। এটাও একটা ফ্যাক্টর হতে পারে। শুধু এই কথা বলি যে যদি সেই দেশ দরজা বন্ধ করে দেয়, এইভাবে চেইন দিয়ে ডিপোর্ট করে, তাহলে সেই দেশে যাওয়ার কি মানে আছে? অনেক অন্য দেশের কথা ভাবা যেতে পারে, যেটা ভাবা হচ্ছেও। আর তাছাড়া তাদের হয়তো এই ধরনের প্রতিভা প্রচুর রয়েছে, তাদের আর দরকার নেই, তারা খোলা মনে ফেরত পাঠিয়ে দেবে। কিন্তু আমাদের দেশের তো দরকার, আমাদের দেশের প্রতিভা খুবই প্রয়োজন, ভালো মানুষের খুবই প্রয়োজন, তবে দেশটা উন্নতি করবে। আমি তো দেশে ফিরে এসেছিলাম, আমি চিরকালই ওই দেশে থাকাকালীন পরিষ্কার বলতাম আমি দেশে ফিরে যাব। আমিও দেশে থাকাকালীন বহু মানুষের সঙ্গে মিশেছি, বহু ভালো বন্ধু পেয়েছি। আজকে যে সার্জিক্যাল স্কিল, তা অনেকটাই আমার ইংল্যান্ডে তৈরি। তবু দেশের মানুষকে সেবা করতে আমার সবচেয়ে ভালো লাগে। আমার কাছে এই সিদ্ধান্তটা সর্বশ্রেষ্ঠ ছিল। সুতরাং আবার বলি, যেখানে এ ধরনের অপমান সইতে হবে, কেন যাব? কেন অপমানটা জোর করে ডেকে আনবো নিজের ওপর? একবার ভেবে দেখো তো।